সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। দিস ইজ জিশু, চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা নিয়ে রিভিউ করব এটা 2019-এর পার্ট 1টা এসেছিল, রেডি অর নট। আর এবারে এই পার্টের নাম হচ্ছে রেডি অর নট টু হিয়ার আই কাম। তো এই মুভিটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এর হিন্দি ডাব কিন্তু অ্যাভেলেবেল হয়নি। তো কাজ চালাবার জন্য ইংলিশেই তোমাদের দেখতে হবে যদি মুভিটা তোমরা দেখতে চাও, না হলে হিন্দি ডাবের জন্য অপেক্ষা করতে হবে। কেমন লাগলো এই মুভিটা? দেখো, সামারা ওয়েভিং আবার গ্রেস হিসেবে ফিরে এসেছে এবং সাথে এবার নতুন একটা আপদ যোগ হয়েছে। আর 2019-এর যে মুভিটা মানে প্রথম পার্টটা ছিল, যারা সেই মুভিটা দেখেছিল তো তারা তো এই মুভিটা মিস করো না। তো এই মুভিটা টোটালটা একটা গিল্টি প্লেজার সেবারেও দিয়েছিল। আর এবারে মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির গল্পটা যদি ছোট করে বলি তো আগের পার্টে 2019-এর যে পার্টটা যেখানে গল্পটা শেষ হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম যে গ্রেস রক্তমাখা অবস্থায় কোনো রকমের বেঁচে ফিরেছিল। তো সেখান থেকে কিন্তু এবারের পার্টের গল্প শুরু হচ্ছে। এবারের খেলা কিন্তু মানে আরো ভয়ঙ্কর, আরো সাংঘাতিক এবং বড় হতে চলেছে। এবারে গ্রেস তো আগের পার্টে আমরা দেখেছিলাম একাই যুদ্ধ লড়াই করেছিল, যা করেছিল। এবারে কিন্তু গ্রেসের সাথে অ্যাড অন হচ্ছে তার বোন ফেথ, যে চরিত্রটার নাম ফেথ। তো এবারেও কিন্তু তারা একটা শয়তানি খেলার সাথেই ফেসে যায়, সেই ধরনেরই, যে খেলাটার নাম স্যাটানিক গেম বলা হচ্ছে। তো এইবারে কিন্তু একটা প্রভাবশালী ফ্যামিলির সাথে কিন্তু তাদের লড়াইটা নয়, এবার চারটে প্রভাবশালী এবং ক্ষমতাবান ফ্যামিলির সাথে তাদের লড়াই করতে হবে, বাঁচতে হবে। কারণ তারা গ্রেসকে মারতে চায়, তার কারণ একটাই, পৃথিবীর সর্বোচ্চ গদিতে নিজের ক্ষমতা স্থাপন করা, হাই সিট মানে পাওয়ার যে লড়াইটা, সেটার জন্য তারা গ্রেসকে মারতে চায়। তো ভোরের আলো ফোটার আগে তাদেরও কিন্তু গ্রেসকে মারতে হবে, না হলে তাদের কপালেও আগের পার্টের মতো যে দুর্গতি একটা ফ্যামিলির মধ্যে ছিল, তো এইবারেও কিন্তু তাদের সেই দুর্গতি মাথায় নাচছে। তো গ্রেসকে ভোরের আলো ফোটার আগে কিন্তু মারতে হবে এবং গ্রেসকে বাঁচতে হবে তাদের হাত থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত। তো এই নিয়ে কিন্তু গোটা গল্পটা এবার এগিয়েছে। যদি পার্থক্য বলো, ডিফারেন্স বলো, তো যেহেতু চারটে ফ্যামিলি, আগের বারের লড়াইটা যতটা মানে সাংঘাতিক ছিল তার থেকেও বেশি সাংঘাতিক, আরো ব্রুটাল হতে চলেছে এবং ব্লাডি গ্রোল জিনিসটা আমরা আরো বেশি পেতে চলেছি। তো ওভারঅল মুভিটার পজিটিভ দিক যদি বলি, তাহলে এবার পজিটিভ দিকে চলে আসি। দেখো, পজিটিভ দিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় সামারা ওয়েভিং এর পাগলপন্থী অ্যাক্টিং। ঠিক আছে, গ্রেস চরিত্রে তিনি আবারও ফাটিয়ে দিয়েছেন তার সেই ভয়ঙ্কর রাগ, জেদ এবং তেজ, এবং তার ভয়ঙ্কর চিৎকার এবং সার্ভাইভ করার যে জেদ, সেই লড়াইটা, সেটাই কিন্তু ওভারঅল মুভিটাকে একাই টেনে নিয়ে গেছেন তিনি। তো দেখো, এবারের পার্টে আমরা নতুন কিছু ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে প্রথমেই তো বললাম যে গ্রেসের সাথে এবার তার বোনকে দেখা যাবে, যে চরিত্রটার নাম ফেথ। তো ফেথ চরিত্রে এখানে ক্যাথরিন নিউটন প্লে করছে এবং কিংবদন্তি সারা মিখাইল গেলকেও আমরা দেখতে পাবো। তো তাদের উপস্থিতি কিন্তু এই সিনেমাটিতে একটা আলাদা নেক্সট একটা লেভেল তো যোগ করেছেই। আর দুই বোনের মধ্যে যে ঝগড়া, খুনসুটি এবং বন্ডিং, সেটা কিন্তু মুভিটাকে একটা ইমোশনাল একটা ডেপথ দিয়েছে। দেখো, আরো একটা পজিটিভ দিক হলো যে আগের পার্টের মতো এখানেও কিন্তু একটা জিনিসকে মেনটেন করেছে, সেটা হলো যে অ্যাকশনের মাঝে, ইন্টেন্সিটির মাঝে হঠাৎ করে যে ডার্ক হিউমার গুলোকে ব্যবহার, সেটা কিন্তু এবারও খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আর অ্যাকশন এবং স্লিপ থ্রোট ভায়োলেন্সের কাজও মানে কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখো, ব্যাপার হচ্ছে যে আগের পার্টের মতোই কিন্তু এখানেও মানে আগের পার্টে যেরকম একটা ফ্যামিলি ছিল, এবারে চারটে ফ্যামিলি মিলে তাদের পেছনে লেগে যায়, তাদেরকে মারতে যাচ্ছে, বিষয়টা কিন্তু সেই একই রকম হয়ে যাচ্ছে। কিন্তু এবারে যে গেমটা, সেই গেমের রুলস গুলো কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের মানে অডিয়েন্সদের কিন্তু প্রেডিক্ট করতে বাধ্য করবে যে এরপর কি হতে চলে। তো সেই জায়গা থেকে কিন্তু ইন্টেন্সিটি আছে এবং আগের পার্টের যে রুলসগুলো সেগুলো কিন্তু ফলো করা হয়নি, নতুন কিছু রুলসকে এখানে অ্যাড অন করা হয়েছে। তো সেই জায়গাগুলো ভালো লেগেছে। দেখো, নেগেটিভ ইস্যুতে যাওয়ার আগে একটা সতর্কীকরণ করতে চাই, এটাকে যারা মানে সেই ধরনের দর্শক তারা নেগেটিভ ভাবে দেবে, আর যারা আমাদের মানে মানে আমার তো ব্লাডি গরি মুভি দেখতে ভালো লাগে, তো আমরা তো এটাকে পজিটিভ ভাবেই নেবো। তাও বলছি, দেখো, এইবারের মুভিতে কিন্তু রক্তারক্তি মানে ভায়োলেন্সের কিন্তু বিষয়পত্র আরো ডেঞ্জারাস হিসাবে আছে। আরো গ্লোরি, রক্ত ছিটকে বেরোচ্ছে, ফিনকি দিয়ে বেরোচ্ছে, কাটা ফাকাটি, মানে স্ল্যাশার জনটাকে মানে ট্রিবিউট দেওয়ার মতো করে করা হয়েছে। তো যারা একটু কাঁচা কলিজার মানুষ, যদি বলো যে দুর্বল হৃদয়ের ব্যক্তি, তাদের কিন্তু ভাবনা চিন্তা করে এই মুভিটা দেখতে বসতে হবে। তো আগের পার্ট যারা দেখে হজম করতে পেরেছো, ডাইজেস্ট করতে পেরেছো, তারা দেখো এবং মজা পাও। কিন্তু যারা বেশি রক্তারক্তি দেখতে পারো না, মার্কো লেভেলের যদি মুভি দেখে তোমাদের একটু অসুবিধা হয়, তাহলে তো এটা তো আলাদাই নেক্সট লেভেলে গেছে, কাটাকাটি সারাক্ষণ তোমরা দেখতে পাবে। তো সেই জায়গা থেকে তো একটা সতর্কীকরণ, এটা করলো, এটা নেগেটিভ ইস্যু নয়, কিন্তু তাদের জন্য নেগেটিভ যারা এই মুভিটাকে সেই কারণের জন্য দেখতে পারবে না, কারণ এখানে রক্তারক্তি এবং স্ল্যাশার পয়েন্টগুলোকে দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে। দেখো, মুভির প্রথম দিকটা একটু স্লো হয়েছে, তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু
সে কারণটা হলো যে এখানে নতুন কিছু ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, চারটে ফ্যামিলি দেখানো হয়েছে, তো সেটা বুঝতে পারছিলাম যে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য তো একটু সময় দেওয়া বা ইন্ট্রোডাকশনের জন্য একটু সময় দেওয়া হয়েছে। বিশেষ করে বোনেদের যে বন্ডিং এবং ফেথের যে ক্যারেক্টারটা সেটাকে এস্টাবলিশ করা, এবং তার সাথে চারটে যে ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্যে মানে তাদের যে ক্যারেক্টারটা তাদের ইন্ট্রোডাকশনটা আমাদের জরুরি ছিল। কিন্তু আমি তাও বলবো যে একটু হালকা করে যেন বেশি সময় নেওয়া হলো, কারণ ক্যারেক্টার এস্টাবলিশ করার মতো মুভি তো এটা নয়। আমরা এই ধরনের মুভি দেখতে বসে ব্লাডি গড়ি অ্যাকশনকে এনজয় করার জন্য, একটা গিল্টি প্লেজার পাওয়ার জন্য, তো ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট কিন্তু থাকে না। দেখো বেসিক যে ক্যারেক্টার, তার সাথে তো আমার যে মেন প্রোটাগনিস্ট আছে, তো গ্রেসের ক্যারেক্টারটার কথা বলছি, সেটা তো ফার্স্ট পার্ট থেকে এস্টাবলিশ। হ্যাঁ, তো নতুন কিছু ক্যারেক্টারের জন্য যে ইন্ট্রোডিউস বা কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য একটু সময় নেওয়া হয়েছে। আরো একটু হয়তো পেসি হলে বা আরো সামান্য কিছু সিন চপ করলে মনে হয় আরো বেশি, পেসিংটা যদি আরো ফাস্ট হতো। ফার্স্ট হাফটার কথাই বলছি, ফার্স্টের কিছু তারপরে তো রানিং চলেছে মুভিটা, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। দেখো আরো একটা জিনিস যেটা আমার নেগেটিভ পয়েন্টে রাখবো, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ক্লিশে লেগেছে। ঠিক আছে, সাধারণ সার্ভাইভাল মুভিতে যে ট্রোপ গুলোকে ইউজ করা হয়, ভুল সময় ভুল সিদ্ধান্ত নেওয়া, ভিলেনদের অযথা দেরি করা, তো সেই সস্তার সেই ট্রোপ গুলোকে কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে, তো সেই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। তো দেখো এবার এই মুভিটাকে আমি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি। তুমি যদি ডার্ক কমেডি, থ্রিল এবং ইন্টেন্সিটি ফিল করার জন্য কোনো মুভি দেখতে যাও, তো রেডি অর নট টু তোমার জন্য একেবারে রেডি। দেখে ফেলো। যারা প্রথম পার্টটা পছন্দ করেছিলে, ভালোবেসেছিলে, তাদের তো এই মুভিটা দারুণ লাগবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ, যদি এই মুভিটা দেখার সময় তোমরা খাওয়া দাওয়া করার কথা চিন্তা করো, তাহলে আমি বলবো যে দাঁড়িয়ে যাও, এই মুভিটা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়ার কথা চিন্তা করো। সামান্য পপকর্নও যদি খেতে চাও তাহলেও সেটা চিন্তা করে খাও, কারণ যে হারে স্কিনে রক্ত ছেটাছেটি হয়, তো সাধারণ অডিয়েন্সরা খুব একটা তো স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর যারা এই মুভিটা দেখতে ভালোবাসবে তাদেরও কিন্তু একটু বেশি মনে হবে সে করে যায়, তো সেই কারণের জন্য বললাম খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে এই মুভিটা দেখার সময়। তো আমি এই মুভিটা দেখে দারুণ মস্তি পেয়েছি, তাই আমি এই মুভিটাকে রেটিং দিচ্ছি 3.5 আউট অফ 5। যারা সার্ভাইভাল থ্রিলার পছন্দ করো, তো তাদের জন্য তো এটা উইকেন্ডে একটা ট্রিট হতে চলেছে। তো হ্যাঁ, ভিডিওটা খারাপ না লাগলে লাইক শেয়ার করে দিয়ে বুড়ো আঙুলে